আসসালামু আলাইকুম। আজকে আমরা কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের ফিজিক্স 1-এর চতুর্থ অধ্যায়ের আরেকটা প্রবলেম নিয়ে এসেছি, যা সমাধান করব। আমাদের পরীক্ষায় প্রায় আসে যে প্রমাণ করো যে প্রাসের গতিপথ একটি পরাবৃত্ত। ওকে, এটি খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, প্রায় সময় পরীক্ষাতে এসে থাকে। ওকে, আচ্ছা, প্রাস কি? আসলে তুমি যদি একটা বস্তুকে তির্যকভাবে উপরের দিকে নিক্ষেপ করো, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল বাদে অন্য কোনো অ্যাঙ্গেলে যদি নিক্ষেপ করো, তখন যে গতিপথটা পাবো, তখন সেই গতিপথকে আমরা প্রাস বলতে পারবো। ওকে, এখন আমাদের দেখাতে হবে যে প্রাসের গতিপথটা আসলে একটা পরাবৃত্ত। আচ্ছা, তাহলে তার আগে আমার বুঝতে হবে যে পরাবৃত্তের সমীকরণটা কি। যখন দেখব যে পরাবৃত্তের সমীকরণের সাথে আমাদের এই গতিপথের সমীকরণ মিলে গেছে, তখন বুঝবো যে আসলে এটাই কি, প্রাসের গতিপথটাই পরাবৃত্তের সমীকরণ। আচ্ছা, এর জন্য আমার কিছু কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। আমাদের আকার যদি এমন হয়, যেমন হচ্ছে y is equal to bx minus cx স্কোয়ার, এরকম আকার যদি আমরা গতিপথের আকারটা পাই, সমীকরণটা পাই, তখনই আমরা বুঝবো যে এটাই হচ্ছে পরাবৃত্তের সমীকরণ। কারণ আমরা জিওমেট্রি চ্যাপ্টারে পড়েছি যে এই সমীকরণটাই আসলে পরাবৃত্তের সাধারণ সমীকরণ, যা গ্যালিলিও প্রমাণ করে দেখিয়েছেন। ওকে, আচ্ছা, কিছু এই এক্সপেরিমেন্ট বা এই প্রশ্নটা আমার বোঝার আগে আমার একটা জিনিস, কিছু কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। যেমন আমরা ভেক্টর চ্যাপ্টারে কি পড়েছি, যে কোনো ভেক্টর রাশি যখন অ্যাঙ্গেল সৃষ্টি করবে ওয়াই অক্ষ এবং এক্স অক্ষের মাঝামাঝি, মনে করো সে এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেল তৈরি করলো, বা ওয়াই অক্ষের সাথেও অ্যাঙ্গেল তৈরি করতে পারে। যাই হোক, যখনই সে অ্যাঙ্গেল তৈরি করবে, তখনই তাকে দুইটা উপাংশে বিভক্ত করা যাবে। মানে এই ভেলোসিটিটা দুই ভাগে ভাগ হয়ে যাবে। যেমন এখানে এক্স অক্ষ বরাবর কিছু অংশ ভাগ হবে, ওয়াই অক্ষ বরাবর কিছু অংশ ভাগ হবে। এখন একটা দিয়েছি আমরা বি কস থিটা, আর একটা হয়েছে বি সাইন থিটা। এটা কিভাবে হয়? আসলে যখন ভেক্টরটা এক্স অক্ষের সাথে কোণ উৎপন্ন করবে, এই জন্য হবে কস থিটা। সোজা কথা, যে যার সাথে অ্যাঙ্গেল করবে তার সাথে হবে কস থিটা, আর বাকিটার সাথে হবে সাইন থিটা। তাহলে এখানে যেহেতু আমরা এক্স অক্ষের সাথে কোণ উৎপন্ন করেছে, তাহলে হবে এক্স অক্ষ বরাবর কস থিটা, এই অংশটার বি কস থিটা, এবং এই অংশের এই দিকে উপাংশ হবে বি সাইন থিটা। ওকে, এখন আরেকটা কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। আমরা এক্স অক্ষ বরাবর যখন বস্তুটা যাবে, এই পয়েন্ট থেকে যখন এই পয়েন্টে আসলো, এক্স অক্ষ বরাবর পথটা দেখো যে মসৃণ, এইখানে বেগের কোনো হ্রাস বৃদ্ধি নেই, মানে সমবেগে অতিক্রম করছে। সমবেগে অতিক্রম করলে আমরা কি জানি, সেখানে কোনো ত্বরণ থাকবে না, সুতরাং ax = 0 হবে। কিন্তু এ ওয়াই বরাবর, মানে এই যে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর যে পথটা আছে, এই পথটা দেখো যে কি আছে, একটা অভিকর্ষ ত্বরণ কাজ করতেছে। কেমনে বুঝবো যে অভিকর্ষ ত্বরণ কাজ করতেছে? বস্তুটাকে যখন নিক্ষেপ করলাম, তখন সে যখন এই পয়েন্টে আসলো, তখন কি হলো,
যে আস্তে আস্তে বেগ হ্রাস পাচ্ছে, হ্রাস পেয়ে এই পয়েন্টে এসেই বস্তুর বেগ শূন্য হয়ে যাচ্ছে। কেন ঘটলো এই ঘটনা? কারণ হচ্ছে অভিকর্ষ ত্বরণ তো নিচের দিকে কাজ করে। তাহলে অভিকর্ষ ত্বরণ নিচের দিকে কাজ করে, তো অভিকর্ষ ত্বরণের সাথে আমরা বল বের করতে পারি। অভিকর্ষ বল F = mg। তাহলে এই যে আমরা একটা বস্তুতে নিক্ষেপ করছি তার ভর আছে m, তাহলে ওই বস্তুটাকে নিক্ষেপ করার সময় তার সাথে কি একটা জি ফোর্স, জি ত্বরণ কাজ করছে, যেটা আসলে দিকটা কোন দিকে হবে? জি সবসময়, অভিকর্ষ ত্বরণ সবসময় নিচের দিকে কাজ করে। তাহলে এই পুরো রাস্তাটাই অভিকর্ষ ত্বরণ কোন দিকে কাজ করতেছে? এই নিচের দিকে, ঠিক আছে, নিচের দিকে কাজ করতেছে। কিন্তু যে নিচের দিকে কাজ করতেছে ভালো কথা, তাহলে আমরা কেন -g লিখলাম? ওই অক্ষ বরাবর যে অভিকর্ষ ত্বরণটা, সেটা আমরা কেন -g লিখেছি? ওকে, এখানে আসলে বিষয়টা হবে -d, মাইনাসটা হবে আসলে তোমার অয় অক্ষকে তোমার প্রেক্ষাপট ধরেছি, মানে অয় অক্ষ এখানে কি পজিটিভ উপরের দিকে, এবং বস্তুটাকে আমরা উপরের দিকে নিক্ষেপ করেছি, কিন্তু যে জিটা পাচ্ছি সেটা কি আসলে উপরের দিকে নিক্ষেপ করেছি, কিন্তু জিটা কি নিচের দিকে কাজ করতেছে। তাহলে এই জন্য হবে কি, সে অয় অক্ষের বিপরীত দিকে কাজ করতেছে। অয় অক্ষে আমরা জানি অয় অক্ষ উপরের দিকে গেলে পজিটিভ আর নিচের দিকে গেলে নেগেটিভ। তাহলে সে অয় অক্ষ তো আমরা উপরের দিকে, কিন্তু জি কাজ করতেছে নিচের দিকে। এই জন্য আমরা জি এর আগে মাইনাস চিহ্ন দিয়েছি। এটা দ্বারা বোঝাচ্ছি যে সে বিপরীত দিকে কাজ করছে। ওকে, আরেকটা কনসেপ্ট ক্লিয়ার করলে আমাদের এটা একবারে পানির মতো লাগবে। আচ্ছা, যেমন হচ্ছে এখন এক্স অক্ষ এবং অয় অক্ষ বরাবর দূরত্ব, এই এক্স অক্ষ বরাবর দূরত্ব মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে সে আসলো, আবার একইভাবে সে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসলো। সে কি আসলে ভিন্নভাবে আসছে এই পয়েন্টে? সে কি আসলে এই একটা বস্তুর অর্ধেক কি নিচ দিয়ে আসছে আর বাকি অর্ধেক কি উপর দিয়ে আসছে, এমন কি? না, অবশ্যই না। যখন আমরা একটা বলকে উপরের দিকে নিক্ষেপ করি বা যখন ছক্কা মারে, যখন তোমরা দেখেছো যে বলটা কি একই সাথে এই 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 পথ দিয়ে অতিক্রম করছে, এই পথ দিয়ে অতিক্রম করে তখন কি অবশ্যই সে অনুভূমিকের সাথে একটা দূরত্ব উৎপন্ন করবে। যখনই সে এদিক দিয়ে আসবে, এর সাথে সাথেই একই সময়েই সে কি অনুভূমিক বরাবর এই সেম দূরত্বটুকু সে তৈরি করবে। এমন না যে সে এই দিক দিয়ে যাবে একবার, এই দিক দিয়ে যাবে একবার, এমন না। আসলে বস্তুটা এই দিক দিয়ে যাবে, কিন্তু তার সাথে সাথে সে অনুভূমিকের সাথে এতটুকু দূরত্ব উৎপন্ন করবে। তাহলে আমরা এটা থেকে কি বলতে পারি? এই পথ দিয়ে যাওয়ার সময় যতটুকু দূরত্ব তৈরি করবে, এই পথ দিয়ে যাওয়ার সময় যতটুকু দূরত্ব তৈরি করবে, এই দূরত্ব তৈরি করতে তাদের একই সময় লাগবে। একই সময়ে সে এই পয়েন্টে আসবে, মানে একই সময়ে সে এই পথের দূরত্ব তৈরি করবে এবং এই পথের দূরত্ব তৈরি করবে। ওকে, এখন আমরা মূল কোশ্চেনে চলে যাই। আচ্ছা, এখন আমরা জানি, আগেই বলেছি যে এটা আমাদের প্রমাণ করব। তাহলে প্রাস মানে কি? প্রাস মানে হচ্ছে কোন একটা বস্তুকে যদি তির্যক ভাবে উপরে নিক্ষেপ করো, তাহলে যে গতিপথটা পাবো এটাই আসলে প্রাসের গতিপথ। তো আমরা এই চিত্রটা অঙ্কন করলাম, অয় অক্ষ দিলাম, এক্স অক্ষ দিলাম, তারপর বস্তুটাকে আমরা এই যে একটা অ্যাঙ্গেল θ° অ্যাঙ্গেল উপরের দিকে নিক্ষেপ করলাম, তাহলে বস্তুটা একসময় কি উপর থেকে নিচে এই পয়েন্টে এসে পড়লো। আচ্ছা, আর আমরা জানি কি একটা ভেক্টর রাশির একটা ভেলোসিটিটা হবে, বা এইখানে ভেলোসিটি হচ্ছে তার রৈখিক বেগ। রৈখিক বেগটা আমরা আগেই পড়েছি বা আমরা জানি যে রৈখিক বেগের দিকটা হবে কোন একটা বৃত্তের স্পর্শক বরাবর, একটা স্পর্শক। তাহলে আমরা এই বিন্দু থেকে যদি বস্তুটা নিক্ষেপ করি,
তাহলে এই ভেলোসিটির দিকটা হবে এই বৃত্তের স্পর্শক বরাবর, মানে এই পয়েন্ট থেকে এই দিকে যাবে ভেলোসিটিটা। ওকে, যেহেতু এটা আদি বেগ, তো এটাকে আমরা বি নট দ্বারা সংজ্ঞায়িত করলাম। ওকে, বি নট দ্বারা সংজ্ঞায়িত করলাম। এখন আমরা আগেই শিখেছি যে এক্স অক্ষ বরাবর উপাংশকে বলবো বি নট এক্স এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশকে বলবো বি নট ওয়াই। আচ্ছা, এখন তোমরা সরাসরি এইভাবেও বলতে পারো যে যেহেতু এই থিটা এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করছে, তাহলে বি নট এক্স মানে কি হবে? আমরা আগে কনসেপ্টে কি বললাম, যার সাথে কোণ উৎপন্ন করবে সেখানে কি হবে, ওই উপাংশের কস থিটা, মানে কি বি নট কস থিটা। আর ওয়াই অক্ষ বরাবর কি হবে তাহলে? বি নট সাইন থিটা। আবার ওইভাবে যদি তোমার ওইটা হচ্ছে সহজেই বুঝতে পারলা যে অল্পতেই কিভাবে বের করা যায়। আবার তুমি ইচ্ছা করলে এইভাবেও বের করতে পারো, প্রমাণ দেখাই দিতে পারো। যেমন হচ্ছে এই চিত্রে, এখানে একটা চিত্র আছে ও এ সি, ও এ সি চিত্রে বা একটা ত্রিভুজে, ও এ সি ত্রিভুজে কি বলতে পারো তোমরা? কস থিটা। কস থিটা সমান কি? ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমিকে ও এ, অতিভুজকে ও সি, আর ও এ মানেই হচ্ছে বি নট এক্স, আর ও সি মানে হচ্ছে কি? বি নট। ওকে, তাহলে এখন কি বলতে পারবো? বি নট এক্স ইকুয়াল টু বি নট কস থিটা। ওকে, তাহলে আমরা বি নট এক্স এইভাবে বের করতে পারলাম, বি নট এক্স এর মান কি? বি নট কস থিটা। আবার এখন যদি আমরা ও বি সি ত্রিভুজ কল্পনা করি, তাহলে ও বি সি ত্রিভুজে কি হবে? সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। ওকে, আরেকটা জিনিস তোমাদের ক্লিয়ার করি যে এইখানে থিটা, তাহলে এইখানে থিটা কিভাবে হলো? এই অ্যাঙ্গেলটাও কেন থিটা? আসলে এই যে এই রেখা আর এই রেখা কল্পনা করো, তখন কেমন পাবো আমরা? এরকম পাবো। তখন এই কোণ আর এই কোণ কি হবে? তারা একান্তর কোণ। তাহলে একান্তর কোণগুলা কি? তারা পরস্পর সমান। ঠিক আছে, একান্তর কোণগুলা পরস্পর সমান। তো এইখানে যদি থিটা হয়, এটাও হবে থিটা। তাহলে আমরা সাইন থিটা সমান কি জানি? এই ত্রিভুজের ক্ষেত্রে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বটা হবে ও বি, অতিভুজ হবে ও সি। ওকে, তাহলে লম্ব ওবি, ওবি মানে ওবি লিখলাম, ও সি লিখলাম। আচ্ছা, ওবি মানে কি? ওবি মানে বি নট ওয়াই, আর ও সি মানে কি? আমরা আগে দেখেছি বি নট। সুতরাং বি নট ওয়াই সমান লিখতে পারি বি নট সাইন থিটা। ওকে, আর কি লিখেছি এটা তোমাদের আগে কনসেপ্টে বলেছি যে এক্স অক্ষ বরাবর বস্তুটি সমবেগে যাচ্ছে, তাহলে এক্স অক্ষ বরাবর বস্তুর কোনো ত্বরণ থাকবে না। সুতরাং এক্স অক্ষ বরাবর ত্বরণ হচ্ছে এক্স ইকুয়াল টু 0, আর ওয়াই অক্ষ বরাবর অভিকর্ষ ত্বরণ কাজ করে, তাই ওয়াই অক্ষ বরাবর এ ওয়াই সমান মাইনাস জি। ওকে, এখন আমরা দেখি যে এখন এক্স অক্ষ বরাবর সরণ কি হবে? এক্স অক্ষ বরাবর সরণ তো আমরা জানি, যেহেতু সমবেগে যাচ্ছে, তাহলে সূত্রটা কি? এস ইকুয়াল টু বিটি। তাহলে আমাদের সরণ যদি হয় এক্স মাইনাস 0, মানে এক্স হচ্ছে এক্স বিন্দু পর্যন্ত সে গেছিল, এখানে দেখি এক্স বিন্দু পর্যন্ত গেছিল, আর 0 আদি অবস্থান যদি 0 হয়, তাহলে টোটাল এক্স অক্ষ বরাবর সরণটা হবে এক্স মাইনাস 0, তাই তো? তাহলে এক্স মাইনাস 0 সরণ। তাহলে এস এক্স মাইনাস 0 ইজ ইকুয়াল টু কি? ওই এক্স অক্ষ বরাবর যে বেগ, এক্স অক্ষ বরাবর বেগ মানে কি? বি নট এক্স ইন্টু হচ্ছে সময়। আবার বি নট এক্স সমান আমরা বের করছি বি নট কস থিটা, আর টি এর পরিবর্তে টি রাখলাম। আচ্ছা, এখন এখান থেকে আমরা টি এর ভ্যালুটা, মানে যতটুকু সময় নিল এক্স অক্ষ বরাবর, ওই সময়টুকু বের করতে পারি। তাহলে টি সমান এক্স ডিভাইডেড বাই বি নট কস থিটা।
এখন আমরা তো আগে একটা জিনিস ক্লিয়ার করছিলাম যে এই যে টি, এই সময়টুকু এক্স অক্ষ বরাবর যাইতে তার যত সময় লাগবে ওয়াই অক্ষ বরাবর ওই পথটা অতিক্রম করতে একই সময় লাগবে। তাহলে ওয়াই অক্ষ বরাবর সরণটা হচ্ছে, যেহেতু ওয়াই অক্ষ বরাবর সরণের ক্ষেত্রে তোমার জি কাজ করছে, মানে কি অভিকর্ষ ত্বরণ আছে, তাহলে অভিকর্ষ ত্বরণ আছে, তাহলে ওয়াই অক্ষ বরাবর দূরত্ব বের করতে চাইলে তাহলে আমাদের কোন সূত্র ব্যবহার করতে হবে? s equal to ut plus half at square। এখানে s মানে হচ্ছে y আর ut মানে কি? u মানে কি আদিবেগ, তাহলে y অক্ষ বরাবর আদিবেগটা কি ছিল? b নট y ইন্টু টি প্লাস হাফ y অক্ষ বরাবর ত্বরণ ইন্টু কি টি স্কোয়ার। ওকে, তাহলে y সমান b নট সাইন থিটা, কারণ b নট y মান বসাইছি কি, b নট y এর মান হচ্ছে b নট সাইন থিটা, আর হচ্ছে t এর মান দেখো, t এর মান বসাইছি x ডিভাইডেড বাই b নট cos থিটা প্লাস হাফ ay মানে কি মাইনাস জি, আর টি স্কোয়ার, এই টি কে আমরা স্কোয়ার করেছি, তাহলে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই বি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা। এখন ওয়াই সমান বি নট উপর নিচে কাটা দিলে তাহলে দেখে সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা মানে হচ্ছে ট্যান থিটা, আর সাথে এক্স আছে এই জন্য এক্স, মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হাফ জি, এই যা বাকি আছে এটাই লিখলাম। তাহলে এখন আমরা কি জানি? আমরা জানি y সমান এই ট্যান থিটা সমান কি, ট্যান থিটা সমান ধরে নিছি b, তাহলে ট্যান থিটা সমান ধরে যদি b ধরি তাহলে কি y সমান কি পাবো? bx মাইনাস হাফ, এই যে হাফ জি ডিভাইডেড বাই বি নট কস স্কোয়ার থিটা, মানে এক্স স্কোয়ার বাদে বাকি যে টার্মগুলো আছে ওই সবগুলাকে আমরা ধরে নিছি কি সি, তাহলে সি লিখলে তাহলে এই সমীকরণটা দাঁড়ায় এইটুক টোটালটা হচ্ছে সি এবং এক্স স্কোয়ার বাকি ছিল, তাই এক্স স্কোয়ার লিখলাম। তাহলে এই সমীকরণটা আসলে কার সাথে মিলে? এই সমীকরণটা আসলে পরাবৃত্তের সাধারণ সমীকরণ। সুতরাং কি বলতে পারি? সুতরাং প্রাসের গতিপথ একটি পরাবৃত্ত। ওকে, ধন্যবাদ। তোমাদের যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টে জানিও। ওকে, আল্লাহ হাফেজ।